গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয়েছে তার অন্যতম ন্যারেটিভ প্রচারণা ছিল স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী চেতনায়, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, মৌলবাদী। এই শব্দগুলোকে মূলত ন্যারেটিভের মূল জায়গায় দাঁড় করানো হয়েছে এবং এই শব্দগুলোকে এস্টাবলিশ করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত বা তাদের যে গোয়েন্দা সংস্থা তাদের সহায়তায় আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয় যেই মিডিয়া রয়েছে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা ইনভেস্ট করা হয়েছে যাতে করে এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা যায়, জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করা যায়। এবং আমরা দেখলাম কি যে এই বিভাজনটা যখনই এস্টাবলিশ করা সম্ভব হয়েছে ঠিক তখনই বাংলাদেশের নির্বাচনকে একেবারে নির্বাচনবিহীন বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে, ফ্যাসিজম একেবারে স্থায়ীভাবে এখানে কায়েম করা সম্ভব হয়েছে। এবং এই ন্যারেটিভটা এত ভয়ঙ্করভাবে ছড়ানো হয়েছে যে বাংলাদেশের পরপর 3টে ইলেকশন বিতর্কিত নির্বাচন নিয়ে সরকারকে আন্তর্জাতিক মহলে কোনো ধরনের চাপের মুখে পড়তে হয়নি এবং মানুষ এক পর্যায়ে কিন্তু এই ন্যারেটিভের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আমরা দেখেছি ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনে একটা জাতিগত ঐক্যের তৈরি হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে এবং তারা এই যে প্রতিহিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি জাতিগত, সেখান থেকে মুক্তির জন্য মানুষ আন্দোলনে নেমেছে এবং তারা আন্দোলন করেছে একটা ঐক্যের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ বা বিভাজন মুক্ত একটি বাংলাদেশের যে স্বপ্ন সেটি তারা দেখা শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য হইল গত প্যাসিবাদ মুক্ত হওয়ার পরে গতকালকে আমরা যেটা দেখলাম যে প্রথম যে স্বাধীনতা দিবস উদযাপন হইল সেখানে আবারও সেই বিভাজনের যে বিভাজন ভিত্তিক সেই শব্দগুলো আবারও যেই প্যাসিবাদের যেই শব্দ দিয়ে প্যাসিবাদকে এখানে কায়েম করা হয়েছে, বিশেষ করে জাতিকে বিভক্তির যেই পরিকল্পনা যেই শব্দগুলো দিয়ে করা হয়েছে, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মৌলবাদী বা উগ্র ধর্মীয় গোষ্ঠী বা এখানে ধর্মীয় রাজনীতি এখানে হইলে এখানে এই হবে সেই হবে, দেশটা একটা মৌলবাদের রাষ্ট্রে পরিণত হবে, সেই শব্দগুলো এই ফ্যাসিবাদ মুক্ত ২৬শে মার্চে মানে এই স্বাধীনতা দিবসে আবারও এস্টাবলিশড হয়েছে এবং এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে। যেটা হলো যে এখানে আসলে মানুষের মধ্যে এখন তাহলে প্রশ্ন হয়েছে যে আসলে তাহলে হতে পারে যে স্বাধীনতা বিরোধিতা আসলে কী বা স্বাধীনতার যে চেতনা সেই চেতনাটা আসলে কী, সেটার আসলে ব্যাখ্যাটা কী। স্বাভাবিক কারণে আমরা যেটা বুঝি যে একটা দেশের স্বাধীনতা বিরোধী বলতে বা স্বাধীনতার চেতনা বিরোধী বলতে যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা দেশের মানুষ সহকারে যারা আমরা মনে করি বা মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে দেশের অর্থ প্রচার করা, মানি লন্ডারিং করা, বিদেশে সেকেন্ড হোম তৈরি করা, দুর্নীতি করা, মানবাধিকার হত্যা করা, তারপরে মানব প্রচার করা, অর্থনৈতিক কেলেঙ্কারি করা, নারী নির্যাতন করা, দেশীয় সন্ত্রাস সৃষ্টি করা। এই শব্দগুলো যারা প্রতিষ্ঠা করে তারা হচ্ছে সেই দেশের উন্নয়নের জন্য একটা বাধাগ্রস্তকারী এবং তারাই হচ্ছে সেই দেশের স্বাধীনতা বিরোধী বা দেশের স্বাধীনতার যে চেতনা সেটার পরিপন্থী। এখন বাংলাদেশে যাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয় বা স্বাধীনতার চেতনা বিরোধী বলা হয়, বিশেষ করে এটা বাংলাদেশে যারা ইসলামপন্থী তাদেরকে বলা হয় বিশেষ করে। এবং আমরা দেখেছি যে গত যেই ফ্যাসিস্ট সরকার ছিল সেই সময় শুধু জামাত সহ ইসলামী যে দলগুলো ছিল, যে সমমনা দলগুলো ছিল, তাদেরকে এই প্রশ্নগুলো এই শব্দগুলো তাদেরকে ছুড়ে দেওয়া হতো এবং বিএনপি যেহেতু তাদের সাথে দীর্ঘদিনের জোট ছিল এবং বিএনপির রাজনীতির তাদের সাথে একটা সম্পৃক্ততা ছিল, সেজন্য বিএনপিকেও ছাড় দেওয়া হইতো না, বলা হইতো যে তারা যে স্বাধীনতা বিরোধীদের সহযোগী, স্বাধীনতা বিরোধী যারা আছে সেই চেতনা পাকিস্তানপন্থীদের সহযোগী বা তাদের যেই প্রশ্নদাতা হিসেবে বিএনপিকে এই ধরনের গালি দেওয়া হইতো। কিন্তু দুর্ভাগ্য হইল যে সেই বিএনপি কিন্তু এই স্বাধীনতা দিবসে আইসা যাদের সাথে থাকার কারণে বিএনপিকে এই গালিগুলো দেওয়া হয়েছে, প্যাসিবাদ মুক্ত হওয়ার পরে গতকালকে কিন্তু সেই বিএনপি তাদের সেই সঙ্গীদেরকে অর্থাৎ ইসলামপন্থী যারা রাজনীতি করে বাংলাদেশ, বিশেষ করে জামাত ইসলামী সহ অন্যান্য যে ইসলামী শক্তি তাদেরকে তারা সেই গালি দিচ্ছে। এখন প্রশ্ন হলো যে আসলে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী বা চেতনা বিরোধী কিনা। এখন যদি আমরা জামাতের রাজনীতিটাকে একটু অ্যানালাইসিস করি যে গত ৫৫ বছরের জামাত আসলে স্বাধীনতা বিরোধী কী কী কর্ম করেছে, স্বাধীনতার চেতনা বিরোধী কী কী কাজ তারা করেছে, যদি আমরা এগুলোকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা যে কোনো মানুষ বলবে যে গত ৫৫ বছরের স্বাধীনতার পরে জামাতের বিশেষ করে বাংলাদেশের জামাতের বেশ কিছু প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, অর্থনৈতিক জোন তৈরি করেছে, ব্যাংক তৈরি করেছে, বিমা তৈরি করেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, তারা হাসপাতাল তৈরি করেছে, চ্যারিটেবল বিভিন্ন প্রতিষ্ঠান তারা তৈরি করেছে।
এই যে প্রতিষ্ঠান জামাত পরিচালনা করছে দীর্ঘদিন থেকে, কোনো ধরনের কেলেঙ্কারি কিন্তু জামাতের প্রতিষ্ঠানগুলো থেকে এই পর্যন্ত বা অভ্যন্তরীণ কোনো কোন্দল, অভ্যন্তরীণ কোনো সমস্যা নিয়ে কিন্তু জামাতকে ফেস করতে হয় নাই। কোনো মিডিয়া জামাতের কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে আসার সুযোগ পায় নাই, এবং জামাত এগুলো থেকে যে সম্পূর্ণ মুক্ত সেটা কিন্তু সবাই স্বীকার করতে বাধ্য। এবং দ্বিতীয় যে বিষয়টা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে সকল রাজনৈতিক দলের নেতাদের যদি হিসাব নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য যারা দল করেছে তাদের প্রত্যেকের নেতাদের পিছনে শতে শতে অভিযোগ রয়েছে, টাকা পাচার করার অভিযোগ রয়েছে, কিংবা সেকেন্ড হোম তৈরি করার, বিদেশে যে সেকেন্ড হোম তৈরি তার অসংখ্য প্রমাণ রয়েছে, নজির রয়েছে। দেশীয় সন্ত্রাস যদি বলা হয় যে গত 5 বছরে শুধু যদি আওয়ামী লীগ দলীয় হিসাব করে সেখানে প্রায় 500-700 লোক শুধু আওয়ামী লীগ তাদের নিজেদের কর্মীদেরকে খুন করেছে। ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে, যেটা গত 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত শুধু বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দলে প্রায় 47 জন নেতাকর্মী খুন হয়েছে। এখন যেই কাজগুলো দেশের মধ্যে আবারও সন্ত্রাস ভীতি তৈরি করেছে, দেশের মানুষের মধ্যে যেমন চাঁদাবাজির বিষয়টা নিয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, প্রশ্ন উঠেছে বা মানুষ বলতে শুরু করেছে যে একসময় একদল চাঁদা নিতে এখন অন্যজন নিচ্ছে, সেই জায়গাতে কিন্তু জামাতকে জড়ানো যাচ্ছে না। তার মানে হচ্ছে দেশের যে অর্থ লন্ডারিং আছে, বিদেশে টাকার পাচার আছে, মানব পাচার আছে, নারী নির্যাতন সহ অন্য যে দেশীয় সন্ত্রাস আছে সেই জায়গাগুলোতে জামাত মুক্ত রয়েছে, এবং জামাত দ্বারা সেই অপরাধগুলো, যে ফৌজদারি যে অপরাধগুলো আছে সেগুলো যাতে জামাতের যে সম্পৃক্ততা সেটা নেই বললেই চলে। ঠিক তার বিপরীতে যদি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তার প্রত্যেকটির সাথে কিন্তু প্রত্যেকের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখন হিসেব করি যে বাংলাদেশে যেমন বলা হয়েছে যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তারা বিদেশে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বহু নেতা এখন বিদেশে অবস্থান করছেন, বিশেষ করে শীর্ষস্থানীয় থেকে শুরু করে যারা এমপি ছিল সবাই এখন বাইরে রয়েছে। গত কয়েকদিন আগে পত্রিকা একটা নিউজ করলো যে তারা প্রত্যেকেই যে যে দেশে আছে সে তার নিজের বাড়িতে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে তারা এই পরিমাণ টাকা তারা পাচার করেছে যে, এবং এত পরিমাণ লুট করেছে যে সে বিদেশে নিজের বাড়ি গাড়িতে আরামসে তারা আছে, আরামে বসবাস করছে। ঠিক এই জায়গাতে জামাতকে যদি বলা হয় যে, আমরা দেখেছি যে যখন জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তকমা আনা হইল, পাকিস্তানপন্থী বলা হইল, জামাতের কিন্তু কোনো নেতা পাকিস্তান গিয়ে অবস্থান করে নাই, এবং জামাতের কোনো নেতা পাকিস্তান গিয়ে আশ্রয় খুঁজে নাই, যাওয়ারও চেষ্টা করে নাই। তাহলে অথবা জামাতের কোনো নেতার এই পর্যন্ত কোনো ধরনের সেকেন্ড হোম পৃথিবীর অন্য কোনো দেশে আছে এরকম কোনো তথ্য প্রমাণও কিন্তু কেউ দিতে পারে নাই। সবচেয়ে বড় উদাহরণ হইল 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাতের 2 জন শীর্ষস্থানীয় নেতা দেশের 2টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, তৎকালীন কৃষিমন্ত্রী, পরে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আমরা জানি যে 111-এর সরকার আসার পর থেকে শুরু করে পরবর্তীতে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, কিন্তু তারা পাই টু পাই করে চেষ্টা করেছে, ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ দিয়ে খোঁজার চেষ্টা করা হয়েছে যে তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা, তারা কোনো দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত ছিলেন কিনা, বা দেশের কোনো সম্পদের তারা ক্ষতি করছেন কিনা, দেশীয় কোনো ষড়যন্ত্রের সাথে তারা সম্পৃক্ত ছিলেন কিনা। এই ধরনের কোনো অভিযোগ জামাতের বিরুদ্ধে আনা হয় নাই, মানে আনা সম্ভব হয় নাই। তাহলে এখন আমরা কি বুঝবো যে জামাতকে যে টেক দেওয়া হয় যে স্বাধীনতা বিরোধী বা তারা স্বাধীনতার চেতনার বিরোধী, কিন্তু স্বাধীনতার চেতনার বিরোধী যত কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডের সাথে জামাতকে আজও কোনোভাবে জড়ানোর সুযোগ কিন্তু হয় নাই। আমরা দেখেছি ভিন্ন জায়গায় বরঞ্চ যারা স্বাধীনতার ডিলার, নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি মনে করে, চেতনায় বাংলাদেশি মনে করে, মুক্তিযুদ্ধের চেতনার লোক মনে করে, তাদের বিরুদ্ধে কিন্তু এরকম শতে শতে অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আছে, যেটা একেবারে প্রকাশ্য প্রতিনিয়ত আমরা মিডিয়ার কল্যাণে দেখি যে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মানি লন্ডারিং থেকে শুরু করে আপনার সেই ঋণ খেলাপি থেকে শুরু করে দেশীয় সন্ত্রাস বলেন, নারী নির্যাতন বলেন, বিভিন্ন অপরাধমূলক যে কর্মকাণ্ড, তার সাথে জামাত ছাড়া অন্য অন্য দল ওতপ্রোতভাবে সার্বক্ষণিক জড়িয়ে রয়েছে। তাহলে জামাতের বিরুদ্ধে কেন এই অভিযোগগুলো আনা হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে জামাতের বিরুদ্ধে কেন এই অভিযোগগুলো আনা হচ্ছে? এটার একটা সহজ, আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস, যে স্বাধীনতার 50-55 বছরে যেহেতু জামাতের বিরুদ্ধে অন্য কোনো এলিগেশন আনা সম্ভব হয় নাই, তাদের রাজনৈতিক উত্থানকে ঠেকে দেওয়ার জন্য আসলে এই ছাড়া বিরোধী দলের হাতে আসলে অন্য কোনো উপাদান নেই, যার কারণে আসলে বারবারই এই ন্যারেটিভটাই দাঁড় করানো হচ্ছে, যেটা ভারতের পরিকল্পনা বা রয়ের পরিকল্পনা, যে এখানে ইসলামপন্থীদের যে উত্থান, সেই উত্থানকে থামাই দিতে হবে। এখন সেই উত্থানকে থামাই দিতে হলে তাদের বিরুদ্ধে একটা গালি রেডি করতে হবে। কি সেই গালি? সে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা চেতনা বিরোধী। এই ছাড়া জামাতের বিরুদ্ধে অন্য কোনো এলিগেশন আনার সুযোগও নেই, এবং সেটা জনগণ থেকে ধিক্কৃত এবং জনগণ সেটা বিশ্বাস করবে না। এখন কথা হইল যে একটা
অভ্যুত্থান হইল ৭১-এর স্বাধীনতার পরে প্রকৃত স্বাধীনতার খোঁজে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক যে ন্যায় বিচার, সেটা প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্নের জন্য অবশ্যই একটি ঐক্যবদ্ধ জাতি গঠন প্রয়োজন। জাতির মধ্যে যে বিভাজন, যে দ্বিধা বিভক্তি আছে, সেই বিভাজন এবং দ্বিধা বিভক্তি দ্বারা কখনোই একটি জাতি তার যে মূল লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে না। প্রত্যেকের উচিত এখন আসলে এই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসা, তাহলেই সম্ভব একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারপূর্ণ একটি ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সমাজ প্রতিষ্ঠা করা। বিভাজনের রাজনীতি দিয়ে বা প্রতিহিংসা রাজনীতি দিয়ে কখনোই একটি দেশ তার যে গন্তব্যস্থল, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে বুঝতে পারবে না। এই উপলব্ধিটা এখন শুধু সাধারণ মানুষ নয়, রাজনীতিবিদরা যত তাড়াতাড়ি সেই উপলব্ধিটা করতে পারবেন এবং সেই উপলব্ধি নিজেদের মধ্যে, নিজেদের কর্মী বাহিনীর মধ্যে প্রচার করবেন, ততই একটি কল্যাণকর রাষ্ট্রে, একটি উন্নয়নশীল উন্নত রাষ্ট্রে আমরা পৌঁছাইতে পারবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। পড়াত শেষ। বিশেষ করে